আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করব পলিটেকনিক সিরিজের বেসিক ইলেকট্রিসিটি বইয়ের চ্যাপ্টার 2, যেই চ্যাপ্টারটির নাম হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। গত চ্যাপ্টারে আমরা দেখেছি ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি। আশা করি তোমরা প্রথম ক্লাসটি করবে এবং প্রথম ক্লাসটি করলে তোমরা ইলেকট্রিসিটির মৌলিক কিছু ধারণা পাবে। এখন আসো আমরা চ্যাপ্টার 2তে আসব। এখানে আমরা দেখব পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো পরিবাহী কি, অর্ধপরিবাহী কি, অপরিবাহী বা ইনসুলেটর কি। আমরা দেখব পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, রোধের সূত্র, আপেক্ষিক রোধ এবং সবশেষে দেখব এই অধ্যায়ের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে আসো আমরা দেখব পরিবাহী কি। পরিবাহী হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় খুব বেশি বাধার সম্মুখীন হয় না, তাকে বলা হয় পরিবাহী। দেখো এখানে খুব সুন্দর করে বলা হয়েছে যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই কারেন্ট প্রবাহিত হতে পারে তাদেরকে বিদ্যুৎ পরিবাহী বা কন্ডাক্টর বলা হয়। ইলেকট্রন তত্ত্ব বা ইলেকট্রন মতবাদ অনুসারে যে সকল পদার্থের পরমাণুর ব্যালেন্স ইলেকট্রনে 4টির কম ইলেকট্রন থাকে তাদেরকে পরিবাহী বলা হয়। তাহলে আসো এখান থেকে আমরা দেখব ব্যালেন্স ইলেকট্রন বলতে আমরা কি বুঝি। তাহলে দেখো আমরা প্রথম ক্লাসে তামা এবং অ্যালুমিনিয়ামের গঠন প্রণালী নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি আমাদের তামাতে 29টি পরমাণু থাকে। সেই 29টি পরমাণুর প্রথম কক্ষপথে 2টি পরমাণু, দ্বিতীয় কক্ষপথে 8টি পরমাণু এবং তৃতীয় কক্ষপথে 18টি পরমাণু থাকে। এবং সর্বশেষ কক্ষপথে 1টি পরমাণু থাকে। ব্যালেন্স ইলেকট্রন বলতে আমরা বুঝব পরমাণুর সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন তাকে ব্যালেন্স ইলেকট্রন বলা হয়। অর্থাৎ তামা বা কপারের ক্ষেত্রে ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টি। সুতরাং আমরা বলতে পারি তামা বা কপার পরিবাহী। ঠিক একইভাবে অ্যালুমিনিয়াম একটি বিদ্যুৎ পরিবাহী, কেননা আমরা দেখেছিলাম অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, অর্থাৎ এর 13টি প্রোটন এবং 13টি ইলেকট্রন রয়েছে। সুতরাং এখানে যদি আমরা দেখি প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং সর্বশেষ কক্ষপথে রয়েছে 3টি ইলেকট্রন। সুতরাং ইলেকট্রনীয় মতবাদ অনুসারে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3টি। সুতরাং অ্যালুমিনিয়াম একটি বিদ্যুৎ পরিবাহী বা অ্যালুমিনিয়াম একটি কন্ডাক্টর। এখন আমরা দেখব অর্ধপরিবাহী কি। অর্ধপরিবাহী হচ্ছে যে সকল পদার্থের পরিবাহিতা পরিবাহী এবং অপরিবাহী এর মাঝামাঝি, তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী। যদি আমরা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে দেখি তাহলে আমরা দেখব যে সকল পদার্থের পরমাণুর সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা ঠিক 4টি হবে তাদেরকেই বলা হয় অর্ধপরিবাহী। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ সিলিকন এবং জার্মেনিয়াম। এখন আমরা দেখব ইলেকট্রনীয় মতবাদ অনুসারে অর্ধপরিবাহী কিভাবে হয়। দেখো আমাদের সিলিকনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 14টি। সুতরাং আমরা বলতে পারি সিলিকনের ইলেকট্রন সংখ্যাও 14টি। কারণ আমরা জেনে এসেছি একটি পরমাণুতে যতগুলো ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে ঠিক ততগুলোই ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। তাহলে এখন আসো আমরা যদি দেখি সিলিকনের গঠন প্রণালীটা, তাহলে প্রথম কক্ষপথে আমরা দেখতে পাবো সিলিকনের জন্য প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ আমাদের 8টি ইলেকট্রন থাকতে পারে এবং তৃতীয় কক্ষপথে বাকি 4টি ইলেকট্রনকে আমরা বসাচ্ছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে সিলিকনের সর্বশেষ কক্ষপথে ঠিক 4টি ইলেকট্রন রয়েছে। তাই ইলেকট্রন মতবাদ অনুসারে সিলিকন একটি অর্ধপরিবাহী। ইনসুলেটর বা অপরিবাহী, যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না সেগুলোকে আমরা অপরিবাহী বলে থাকি
বা ইনসুলেটর বলে থাকি। ইলেকট্রন মতবাদ অনুসারে যে সকল পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 4টির বেশি ইলেকট্রন অর্থাৎ 5টি, 6টি বা 7টি ইলেকট্রন থাকে তাদেরকে অপরিবাহী বা ইনসুলেটর বলা হয়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে 4টি, 5টি বা 6টি ইলেকট্রন থাকলে সেটি কেন অপরিবাহী হবে? যদি তোমরা একটু খেয়াল করো, আমরা পড়েছিলাম কারেন্টের সংজ্ঞায় কারেন্ট হচ্ছে পরিবাহীর মধ্যকার মুক্ত ইলেকট্রনের প্রবাহ। এখন মুক্ত ইলেকট্রন যত বেশি হবে একটি পদার্থের পরিবাহিতা তত বেশি হবে। তোমরা যদি খেয়াল করে থাকো কপারের ইলেকট্রন বিন্যাস বা কপারের গঠন প্রণালীর সময় আমরা দেখতে পেয়েছিলাম কপারের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে। আমরা ভোল্টেজের সংজ্ঞা জেনেছি। ভোল্টেজ সঙ্গে আমরা জেনেছি ভোল্টেজ হচ্ছে বৈদ্যুতিক চাপ, অর্থাৎ ইলেকট্রনকে প্রবাহিত করার জন্য যে চাপ সেটাই হচ্ছে ভোল্টেজ। এখন কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে যদি একটি ইলেকট্রন থাকে তাহলে তাকে খুব সহজেই চাপ প্রয়োগ করে মুক্ত করে নেওয়া সম্ভব। অর্থাৎ কপারের যে ইলেকট্রনটা থাকে সেই ইলেকট্রনটা খুব সহজেই কপারের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারে। কিন্তু যদি 5টি, 6টি বা 7টি ইলেকট্রন থাকে তাহলে তারা মুক্ত হতে পারে না। তাই যাদের সর্বশেষ কক্ষপথে 5টি, 6টি বা 7টি ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা অপরিবাহী বলে থাকি। যেমন অপরিবাহী হচ্ছে রাবার, কাগজ, শুকনো কাঠ, কাঁচ ইত্যাদি বিদ্যুৎ অপরিবাহী। এখন আসো আমরা দেখব কিছু পরিবাহী পদার্থের তালিকা, কিছু অপরিবাহী পদার্থের তালিকা এবং কিছু অর্ধপরিবাহী পদার্থের তালিকা। প্রথমে আমরা দেখব কিছু পরিবাহী পদার্থের তালিকা। যেমন এখানে বলা হচ্ছে রূপা, তামা, স্বর্ণ, অ্যালুমিনিয়াম, দস্তা, পিতল, নিকেল, লোহা, ইস্পাত, এগুলো প্রত্যেকেই পরিবাহী এবং এখানে এদের আপেক্ষিক রেজিস্ট্যান্স দেওয়া আছে। আপেক্ষিক রেজিস্ট্যান্স কি তা আমরা একটু পরে দেখব। এখন দেখো কিছু অর্ধপরিবাহী পদার্থের তালিকা। অর্ধপরিবাহী সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, গ্যালিয়াম আর্সেনাইড এবং গ্যালিয়াম ফসফেট। এখানে তাদের আপেক্ষিক রোধ দেওয়া রয়েছে। এবং শেষে এসে আমরা দেখব কিছু অপরিবাহী পদার্থের তালিকা। অপরিবাহী পদার্থগুলোর ভিতরে রয়েছে ব্যাকলাইট, কাঁচ, শেলাক, অ্যাম্বার, মাইকা, গন্ধক, রাবার এবং এ পাশে দেওয়া আছে তাদের আপেক্ষিক রোধ। এখন তোমরা যদি একটি বিষয় খেয়াল করো তাহলে দেখতে পাবে এই যে দেখো অপরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ অনেক বেশি। দেখো অর্ধপরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ তার চেয়ে কম এবং সবচেয়ে কম আপেক্ষিক রোধ পরিবাহী। আর যেহেতু রোধ হচ্ছে কারেন্ট পরিবাহীর পথে বাধা, সুতরাং যার বাধা কম তার ভিতর দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হতে পারবে। সুতরাং আমরা রেজিস্ট্যান্সের পরিমাণ দেখে বুঝতে পারছি যে পরিবাহী পদার্থের ভিতর দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। এখন আসো আমরা দেখব পরিবাহীর রোধ যে সকল বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীর রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে। সে 4টি বিষয় হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান এবং পরিবাহীর তাপমাত্রা। তাহলে এখন আসো আমরা একটি একটি করে দেখব কিভাবে এই বিষয়গুলোর উপর পরিবাহীর রোধ নির্ভর করে। প্রথমত পরিবাহীর দৈর্ঘ্য। পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায় এবং দৈর্ঘ্য হ্রাস পেলে রোধও হ্রাস পায়। তাহলে এটা কেন হচ্ছে? দৈর্ঘ্যের সাথে রোধের কি সম্পর্ক? তাহলে আসো আমরা কারেন্টের সংজ্ঞা থেকে জানি পরিবাহীর মধ্যকার মুক্ত ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলা হয়। এখন পরিবাহীর দৈর্ঘ্যটা যদি ধরো এরকম একটি কন্ডাক্টর রয়েছে, আবার এরকম একটি বড় কন্ডাক্টর রয়েছে। এখন পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হয় তখন সে যে বাধাপ্রাপ্ত হয় সেটা হচ্ছে রোধ। এখন দৈর্ঘ্য যত বেশি হবে তার বাধাপ্রাপ্ত হওয়ার পরিমাণটা তত বেশি হবে। সুতরাং আমরা বলতে পারি পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়, পরিবাহীর দৈর্ঘ্য হ্রাস পেলে রোধ হ্রাস পায়। অর্থাৎ এখানে আমার ইলেকট্রন সমূহকে কম পথ পাড়ি দিতে হচ্ছে, ফলে এখানে সংঘর্ষ কম হবে ইলেকট্রনগুলোর ভিতরে। আর যদি আমাদের দৈর্ঘ্য বেশি হয় তাহলে ইলেকট্রনগুলোকে আমাদের অধিক পথ পাড়ি দিতে হচ্ছে, ফলে এখানে ইলেকট্রনগুলোর ভেতর সংঘর্ষ বেশি হবে এবং আমাদের রোধ বৃদ্ধি পাবে। আমরা দেখব পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর কিভাবে রোধ নির্ভর করে।
এখানে বলা হচ্ছে পরিবাহীর রোধ ও প্রস্থচ্ছেদের সম্পর্ক উল্টানুপাতিক, অর্থাৎ আমরা বলতে পারি আর সমানুপাতিক 1/a। এখানে আমরা বলতে পারতাম দৈর্ঘ্যের ক্ষেত্রে আর সমানুপাতিক l। এখন আসো প্রস্থচ্ছেদের ক্ষেত্রে আর সমানুপাতিক 1/a, অর্থাৎ আর এর সাথে এ সম্পর্ক ব্যস্তানুপাতিক। এখানে যদি আমরা দেখতে পাই আর এর সাথে এল এর সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পেত, দৈর্ঘ্য হ্রাস পেলে রোধ হ্রাস পেত। কিন্তু আমরা যদি দেখতে পাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রে রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ব্যস্তানুপাতিক, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় রোধ হ্রাস পাবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পেলে রোধ বৃদ্ধি পাবে। তাহলে এটা কিভাবে সম্ভব? আসো আমরা একটু দেখি। দেখো, আমরা একটা পরিবাহী নিলাম যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এতটুকু, এবং আমরা আরেকটা পরিবাহী নিলাম যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এতটুকু। এখন দেখো, যখন কম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে যাবে তখন সংঘর্ষ হওয়ার পরিমাণটা বেশি থাকবে, সম্ভাবনাটা বেশি থাকবে। কিন্তু যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা অনেক বেশি হবে তখন এখানে ইলেকট্রনগুলোর ভিতরে সংঘর্ষ কম হবে, ফলে রোধটাও কম হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যখন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে তখন রোধ কমে যাচ্ছে, এবং যখন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাচ্ছে তখন রোধ বেড়ে যাচ্ছে। এখন আমরা দেখব পরিবাহীর রোধ পরিবাহীর উপাদানের উপর কীভাবে নির্ভর করে। পরিবাহীর উপাদান যদি বিভিন্ন হয় তাহলে পরিবাহীর রোধও ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ পরিবাহীর রোধ নির্ভর করবে পরিবাহী কী ধরনের পদার্থ দিয়ে তৈরি। কারণ আমরা দেখেছি কিছু কিছু পদার্থের ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা 1, 2, 3, কিছু কিছু পদার্থের ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4, এবং কিছু পদার্থের ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা 5, 6, 7। অর্থাৎ একটি পদার্থ কী ধরনের তার উপর নির্ভর করেও পরিবাহীর রোধ হ্রাস বা বৃদ্ধি ঘটে। এখন আমরা দেখব পরিবাহীর তাপমাত্রার উপর কীভাবে পরিবাহীর রোধ নির্ভর করে। পরিবাহীর রোধের ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব অবশ্যই থাকে, কেননা আমরা জানি এই পরিবাহী একটি পদার্থ, আর কোনো একটি পদার্থে যখন তাপমাত্রা কম থাকে তখন সেই পরিবাহীর পদার্থের ভিতরে থাকা পরমাণুগুলোর কম্পন কম থাকে। আমরা যদি একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি তাহলে ধরলাম এটা হচ্ছে আমাদের একটি পরিবাহী। এই পরিবাহীর ভিতরে এ একটি পরমাণু, এই একটি পরমাণু, এই একটি পরমাণু। আমরা এখানে চিন্তা করলাম এখানে 6টি পরমাণু রয়েছে। একইভাবে আমরা ধরলাম আরেকটি পরিবাহী যেখানে 6টি পরমাণু রয়েছে। এখন এখানে যখন তাপমাত্রা কম থাকবে তখন এই পরমাণুগুলোর কম্পন কম হবে। ধরলাম এর এতটুকু কম্পন হলো, এর এতটুকু কম্পন হলো, এর এতটুকু কম্পন হলো, অর্থাৎ এদের ভাইব্রেটটা কম হবে, কম্পনটা কম হবে। এখন আমরা জানি কারেন্ট হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, তাহলে কম্পন যখন কম হবে তখন ইলেকট্রনগুলো যখন প্রবাহিত হবে তখন বাধাটার সম্মুখীন কম হবে। কিন্তু যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন এদের কম্পনটা বেড়ে যাবে, ফলে ইলেকট্রনগুলো প্রবাহিত হওয়ার সময় বেশি বাধার সম্মুখীন হবে। অর্থাৎ যখন তাপমাত্রা কম তখন বাধা কম পাচ্ছে, যখন তাপমাত্রা বেশি তখন বাধা বেশি পাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি পরিবাহীর রোধ তাপমাত্রার উপর নির্ভর করে। সুতরাং এখানে আমরা দেখলাম পরিবাহীর রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে: পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান এবং পরিবাহীর তাপমাত্রার উপর। এখন আসো আমরা আলোচনা করব রোধের সূত্রের উপর। তাহলে প্রথম সূত্র আমাদেরকে বলা হচ্ছে পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক যদি প্রস্থচ্ছেদ ও তাপমাত্রা স্থির থাকে। অর্থাৎ পরিবাহীর রোধ সমানুপাতিক L যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং টেম্পারেচার স্থির থাকে। দ্বিতীয় সূত্র আমাদেরকে বলা হচ্ছে একটি পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের সাথে উল্টানুপাতিক যদি দৈর্ঘ্য ও তাপমাত্রা স্থির থাকে। অর্থাৎ আমরা বলতে পারি R সমানুপাতিক 1/a যখন দৈর্ঘ্য এবং তাপমাত্রা স্থির রয়েছে। তৃতীয় নম্বর সূত্র আমাদেরকে বলা হচ্ছে পরিবাহীর রোধ এর উপাদানের উপর নির্ভরশীল যদি দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ও তাপমাত্রা একই হয়। অথবা আমরা বলতে পারি 1 এবং 2 নং সমীকরণ থেকে R সমানুপাতিক L/a। তাহলে সমানুপাতিক সমান আমরা একটি
ধ্রুবক নিতে পারি, তাহলে আমরা বলতে পারি R ইকুয়াল টু রো এল বাই এ, যেখানে রো হচ্ছে আপেক্ষিক রোধ, তাহলে এ হচ্ছে আমাদের রোধের সূত্র। এখন আসো আমরা দেখব আপেক্ষিক রোধ কি এবং এর একক কি। আপেক্ষিক রোধ হচ্ছে কোনো একটি পরিবাহীর 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে রোধ সেটা হচ্ছে আপেক্ষিক রোধ। তাহলে আসো আপেক্ষিক রোধ হচ্ছে, যদি আমরা একটি কন্ডাক্টর নিই 1 মিটার দৈর্ঘ্যের এবং 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের, তাহলে এই পরিবাহীটার যে রোধ হবে এই রোধটুকুই হচ্ছে আপেক্ষিক রোধ। দেখো আমরা বলতে পারি, একটু আগে আমরা দেখেছি R ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি রো ইকুয়াল আর এ বাই এল। এখন দেখো আমাদের রো ইকুয়াল আর এ বাই এল। এখন আমরা জানি আর এর একক ওহম এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মিটার স্কয়ার, দৈর্ঘ্য হচ্ছে মিটার, তাহলে আমরা লিখতে পারি ওহম মিটার। সুতরাং আমরা বলতে পারি আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার এবং আপেক্ষিক রোধ হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধ। ধন্যবাদ তোমাদেরকে। আজকের ক্লাস এই পর্যন্ত।